হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। পয়লা বৈশাখ। সবাই এই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক, খুব শুভ হোক। আগামী দিনে সবাই আরও সুন্দর করে সামনের দিকে এগিয়ে চলো। ঠিক আছে, নতুন চ্যালেঞ্জের সাথে। সবাইকে জানাই জয় হিন্দ, বন্দে মাতারম। আজকে এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে একটা আমার স্ট্রাগল লাইফ সম্বন্ধে। তোমাদেরকে এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি, তো আজকে আমি একটা আমার চ্যালেঞ্জের সম্বন্ধে কথা বলবো। আমি কীভাবে আমি নিজের চ্যালেঞ্জটা নিয়েছি, আর সেইটা নিয়ে আমি আজকে এই ছোটো ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো তোমরা এর আগে আমার অনেক ভিডিও দেখেছো, আর অবশ্যই এই ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো সবাই ভালো আছো, আশা করি সুস্থ আছো। নতুন বছর পড়ে গেল, নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নেওয়া শুরু করে দাও এখন থেকে। ঠিক আছে, আরও নিজেকে উন্নত করো, প্রতিদিন আপডেট করো, নিজেকে তৈরি করো, নিজেকে মোটিভেটেড করো, আর নিজের মোটিভেটেড হয়ে ওঠো। কেউ মোটিভেটেড করবে এই আশায় বসে থেকো না, নিজেকে নিজেই মোটিভেটেড করো। ঠিক আছে, তো বেশি ভিডিওটা লম্বা না করে আমি মেন কথায় আসছি। তো দেখো, আমার কাছে মেন কথা হচ্ছে, আমার লাইফ নিয়ে যদি জানতে চাও তাহলে আমি এটুকুই বলবো, আমি কিন্তু অনেকটা চ্যালেঞ্জ নিয়েছিলাম লাইফে, তবে আজকে আমি এই জায়গাটায় এসেছি। অনেকটাই রিস্ক নিয়েছিলাম। আমি এর আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি ভিডিওটার মধ্যে সব কিছু বলেছি। তো এখানেও আমি বলবো, এই ভিডিওটার মধ্যে সংক্ষেপে ছোটো করে যতটা পারবি বলার চেষ্টা করব। দেখো, মেন কথা হচ্ছে 2022 সালটা ছিল 2022। ঠিক আছে, তো সেই সময় আমার বয়স অলরেডি 27+, 27+। সেই সময়, ঠিক আছে, তো সেই সময়ে আমি স্বপ্ন দেখি গভর্নমেন্ট চাকরি করব। তো সেই সময় আমি একটা ছোটোখাটো বিজনেস করতাম। ঠিক আছে, তো নিজে কাজ করতাম, ফিল্ডে সার্ভিস করতাম, লোকের দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে আমি কাজ করতাম। ঠিক আছে, আমার ইলেকট্রনিক্সের মেশিনপত্র আর কি সারাসুরি করতাম, কিছু সেলও করতাম। এইভাবে আমার দিন চলতো। হঠাৎ করে আমার মনের মধ্যে একটা স্বপ্ন এলো, আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব ভালো করে। সমাজ আমাকে সেইভাবে সম্মান করছে না, সেইভাবে দেখছে না, সেইভাবে আমাদেরকে ঘুরে তাকাচ্ছে না। ঠিক আছে, কেমন যেন আমি নিজে হারিয়ে যাচ্ছি, দিন দিন ফুরিয়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছিল। তো হঠাৎ করেই আমার মনের মধ্যে সেরকম পরিবর্তন, আমার মনে সেরকম মানসিক চিন্তাধারায় সেরকম পরিবর্তন এলো। তো তারপর থেকে শুরু হলো সেই যাত্রাপথ। ঠিক আছে, স্বপ্ন দেখা। সরকারি চাকরি তো শুধু স্বপ্ন দেখলে হবে না, কারণ স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। স্বপ্ন হলো সেটা যেটা মানে যেটা পূরণ করার চিন্তায় আমাদের রাতের ঘুম আসে না, সেটাই হলো স্বপ্ন। ঠিক আছে, তো তো সেইভাবে আমি নিজেকে তৈরি করতে শুরু করলাম। ঠিক আছে, তারপরে কোথায় পড়াশোনা করব, কোথায় কোচিং নেব, কারণ সরকারি চাকরি তো শুধু বিনা প্রচেষ্টায়, হ্যাঁ, এখনকার দিনে পাওয়া খুবই চাপ। তাই একটা সঠিক গাইডলাইন দরকার, সঠিক গুরুদেবের দরকার। ঠিক আছে, তাই সেই সঠিক গাইডলাইন, সঠিক গুরুর ঠিকানা খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম ভদ্রেশ্বরের তপবন স্টাডি সেন্টারে। ঠিক আছে, স্যার সুকুমার পাল, ঠিক আছে, ওনার কাছে চলে গেলাম। তো গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নিলাম 2022 সালের এমন একটা দিনে আবার অ্যাডমিশন নিয়েছি। সেই দিন হচ্ছে ভারতীয় রেলের জন্মদিন ছিল। ঠিক আছে, 16ই এপ্রিল, তোমরা জানো 16ই এপ্রিল ভারতীয় রেলের জন্মদিন ছিল। তো সেই দিন আমি অ্যাডমিশন নিই তপবন স্টাডি সেন্টারে। বেসিক টু অ্যাডভান্স কোর্সে অ্যাডমিশন নিলাম। ঠিক আছে, তো আমাদের সময় তখন স্যার অফলাইন, অনলাইন দুটোই পড়াতো, এখনও পড়ায়, অনলাইন অফলাইন দুটোই স্যার পড়ায়। ঠিক আছে, তোমরাও গিয়ে যোগাযোগ করতে পারো যাদের ওই সেন্টারে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। সেন্টারের সম্বন্ধে নাম তোমরা অনেকেই শুনেছো। তো অ্যাকচুয়ালি ওই সেন্টারটার নাম আমি আগেও শুনেছি, তখন কিন্তু সেই সময় 2022 সালের আগের কথা বলছি। ঠিক আছে, তো 2022 সালের আগের কথা বলতে গেলে তখন তো কোভিড চলছিল, করোনা সিচুয়েশান চলছিল, মহামারী। তো সেই সময় অনেক ইনস্টিটিউট বন্ধ ছিল, এবং সেই সময় মানুষের স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারেনি, স্বাচ্ছন্দ্যটা অনেকটাই ওলটপালট হয়ে গেছিলো। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে, স্বাচ্ছন্দ্যে ফিরতে একটু সময় লেগেছিলো। তো দু হাজার আমি যদি বলি, আমি যেমন 2000 আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে 2016 সালে।
2016 সালের পর আমি নানা প্রাইভেট কোম্পানিতে জব করেছি, বিভিন্ন জায়গায়, কলকাতায় করেছি, বাইরেও করেছি, হ্যাঁ, ব্যাঙ্গালোরেও করেছিলাম, হায়দ্রাবাদেও করেছি, ঠিক আছে। করার পরে অবশেষে কলকাতায় আবার ফিরে এলাম। তো 2019 সালে আমি একটা মানে রেলেরই একটা প্রাইভেট সংস্থায় জব করতাম। সেই জবটা আমাকে মানে কোভিডের সময় আমাকে ছাড়তে বাধ্য হয়েছিল। মানে অ্যাকচুয়ালি মানে আমি জবটা ছাড়িনি, আমাকে আর কি কোম্পানি থেকেই মানে মানে পলিটিক্স করে অনেক কোম্পানি এখন পলিটিক্স আছে, ঠিক আছে, মানে আছে সব অনেক কোম্পানিতে। তো সেইভাবে পলিটিক্স করে আমাকে জবটা মানে ইনডাইরেক্টলিভাবে আমাকে রিজাইন দিয়ে ছাড়াতে হয়েছে, মানে ছাড়তে বাধ্য করেছিল, ঠিক আছে। তো ছেড়ে দিয়েছিলাম সেই সময়। আর কোভিডের সমস্যা চলছিল, যাতায়াতে প্রবলেম ছিল, এবং সেই সময় যেভাবে লোক মারা যাচ্ছিলো, মানে একটা মানে ভাইরাসের ব্যাপার হয়ে গেছিলো সেই সময়। তো রিস্ক নিয়ে আর সেইভাবে আর কাজটা আর করলাম না, বাধ্য হয়ে ছেড়ে দিলাম। তারপরে কী করব, ওই সময়টা করোনার সময়টা পুরোটাই লকডাউনের সময়। ওই ব্যবসা করতে শুরু করলাম ছোটোখাটো, এবং নিজে অনেক প্রজেক্ট বানালাম, অনেক মানে নিজের নলেজটাকে গেইন করার জন্য অনেক রকমের মানে আমার যে হাতের কাজ যে আমি শিখেছিলাম, আমার যে নলেজ আছে, সেই নলেজটাকে গেইন করার জন্য আমি অনেক ধরনের অ্যাসাইনমেন্ট প্রজেক্ট বানাতে শুরু করলাম, ঠিক আছে। এবং সেগুলোর ওপর এক্সপেরিমেন্ট করতে শুরু করলাম, এবং আস্তে আস্তে সাকসেসও হয়েছি অনেক প্রজেক্টে, ঠিক আছে। তো তারপরে যখন সব কিছু স্বাভাবিক হয়ে গেল 2022 সাল থেকে মোটামুটি তো সব স্বাভাবিক হয়ে গেল, তখন থেকে আমি ওই কোচিং সেন্টারে পড়াশোনা শুরু করলাম, এবং সাথে সাথে ব্যবসা মানে বিজনেস যেটা করতাম আর কি। কারণ বিজনেসটা না করলে আমি পড়াশোনা করতে পারবো না, কারণ এই বিজনেসটাই হচ্ছে আমার পড়াশোনার মানে যে ফিজটা, যে পড়াশোনা করার যে খরচটা কিন্তু জুগিয়েছে এই আমার বিজনেস থেকেই আমি এটা করেছি। কারণ আমি আমার নিজের রোজগারের টাকায়, ঠিক আছে, আমি পড়াশোনা করেছি। দিনের বেলায় আমি ওই লোকের দোকানে দোকানে ঘুরে ঘুরে ফ্যাপা করে, ঠিক আছে, সাইকেলে করে করে আমি লোকের দোকানে রোদ গ্রীষ্ম কি বর্ষা সব ঋতুতে আমি ওইভাবেই স্ট্রাগল করে আমি লোকের দোকানে দোকানে ঘুরে ঘুরে মাথার ঘাম ফায়ে ফেলেছি। গ্রীষ্মকালে ঘেমে যাচ্ছি, গরমকালে এই শীতকালে ঠান্ডায় মানে কাঁপতে কাঁপতে, আবার ওইদিকে বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো এইভাবেই চলতো আমার জীবন, ঠিক আছে। সার্ভিস করে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে কোচিংয়ের খরচা জুগিয়েছি, এবং কিছু টাকা সেভিং করে রাখতাম যাতে পরবর্তী জীবনে কাজে লাগানোর জন্য, এবং সেই টাকা আমি কাজেও লাগিয়েছি। সেভিং করে আমি কিছু টাকা বাড়ির উন্নয়নের জন্য, ঘরের উন্নয়নের জন্য খরচ করেছি। তো যাই হোক, এইভাবেই আমার জীবন চলতে শুরু করলো, ঠিক আছে। নতুন একটা জীবন অধ্যায়, এবং স্বপ্ন দেখতে শুরু করলাম যে ভারতের দেশের সেবা করব, দেশ সেবার কাজে নিজেকে যোগদান করব। সেইভাবেই আমার চললো পড়াশোনা, ঠিক আছে। তো আমি অঙ্কে প্রথম দিকে কাঁচা ছিলাম, আস্তে আস্তে সেই কোচিং সেন্টারে পড়তে পড়তে আমি অঙ্কেতে অনেকটাই ইমপ্রুভ হলাম। অঙ্ক, রিজনিং যা যা সাবজেক্ট আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং দিনে সেইভাবে করতাম। তবে সব সময় তো আমার প্রতিদিন মানে কাজ থাকতো না। যেদিন কাজ থাকতো না, আমার যে দোকান ঘরটা ছিল ছাদের এক কোণে, ঠিক আছে, সেই দোকান ঘরটা হয়ে উঠেছে আমার পড়ার ঘর। আজকে যদি তোমরা সেই দোকান ঘরটায় যাও, দেখতে পাবে আমার দোকানের ভেতরে দেয়ালের মধ্যে কত নোটস, মানে চারদিকে দেয়ালে, হ্যাঁ, তারপরে ছাদের যে মানে সিলিংটা আছে, সিলিংয়ে, ঠিক আছে, সব জায়গায় এরকম নোট সব চেপকানো আছে, ঠিক আছে, আটা দিয়ে। কারণ যেগুলো আমি বারবার ভুলে যেতাম, যে সূত্রগুলো, অঙ্কের সূত্রগুলো, ঠিক আছে, যে ট্রিক্সগুলো, সেই ট্রিক্সগুলো আমি ওখানে টাঙিয়ে রেখেছি। যে সায়েন্সের ফর্মুলা, ম্যাথের ফর্মুলা সব ওখানে টাঙানো আছে। তো এইভাবেই আমার পড়াশোনা চলতো। আর একটা শপথ বাক্য আছে, আমি প্রতিদিন মানে ওই ঘরটাতে ঢুকে পড়াশোনা শুরু করার আগে ওই শপথ বাক্যটা পাঠ করে তারপরেই আমি আমার দিনটা শুরু করতাম, যে আজকের আমি যেন ভালো করে যেন পড়াশোনাটা ভালো করে করতে পারি, খুব সুন্দরভাবে যেন করতে পারি, খুব ভালো করে যেন পারফরমেন্স করতে পারি, ঠিক আছে। কারণ আমার মন্ত্র ছিল একটাই, যেটা হচ্ছে কি স্পিড, টার্গেট আর অ্যাকুরেসি, ঠিক আছে। তো এই মন্ত্রে আমি দীক্ষিত আমার গুরুদেবের কাছ থেকে। সেই গুরুদেবের মানে দীক্ষিত মন্ত্র নিয়ে আমি স্ট্রাগল করতে শুরু করলাম। তারপর থেকে চললো এইভাবে। আমার টার্গেট ছিল ভারতীয় রেল, মানে একজন শয়নে ছিল আমার ভারতীয় রেল, ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। এবং সাথে সাথে আমি যদি বলো আজকে যে সংস্থায় আমি কাজ করি, এই সংস্থাটা কিন্তু আমার সবথেকে প্রথমে কিন্তু আমার এটা স্বপ্ন ছিল, সবথেকে প্রথমে। কিন্তু আস্তে আস্তে ভাবি কি যে এই জায়গায় পাওয়াটা হয়তো খুবই কঠিন, বা এখানে তো ভ্যাকান্সি কম সারা দেশের মধ্যে, এখানে অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সি খুবই কম। আর আমি একজন জেনারেল কাস্ট থেকে বিলং করি, ঠিক আছে। তো সেই হিসাবে আমার ক্ষেত্রে এই জায়গায় পাওয়াটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার,
ঠিক আছে। তো সেটা না করে রেলটা কী করি, রেলেতে যেহেতু প্রচুর ভ্যাকান্সি, আমরা সাধারণ ছেলে ভালো করে একটু পড়াশোনা করলে রেলে মোটামুটি একটা মাথা গোঁজার মতো ঠাঁই যাই হোক পেয়ে যাব, ঠিক আছে, যে কোনো একটা জায়গায়, গ্রুপ ডি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো। এএলপি স্বপ্ন যে খুব একটা, মানে এলপি যে হব আমি এরকম স্বপ্ন দেখতাম না, তবে চেষ্টায় ছিলাম, খুব চেষ্টায় ছিলাম, মনে মনে খুব চেষ্টায় ছিলাম যদি এলপি হয়তো খুবই ভালো, কিন্তু এরকমটা আমার বাদ বিচার ছিল না যে আমাকে এলপি হতে হবে, আমাকে টেকনিশিয়ানই হতে হবে। আমি ভেবেছিলাম যেটা পাবো সেটাই করব, ঠিক আছে, উড়িয়ে বাড়িয়ে কাজ করব। তো এরকম মন মানসিকতা নিয়েই আমি পড়াশোনা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। তো তারপরে 2022 থেকে 23 হয়ে গেল, 24 এলো। 24 সালে ফর্ম, মানে রেলের রিক্রুটমেন্টগুলো ছাড়তে শুরু করলো। তো প্রথম দিকে চোখে জল এসে গেছিলো, এখন রিক্রুটমেন্ট ছেড়েছিল, ঠিক আছে। মাত্র সেই সময় বোধহয় সম্ভবত 5,000 না 6,000 মতো ভ্যাকান্সি বেরিয়েছিল এএলপিতে। দেখে খুব চোখে জল এসে গেছিলো। দিয়ে 2018-র পর 2024-এ 6 বছর পর মাঝে কোভিড গেল, করোনা ছিল, তারপরে যে এই মানে ভ্যাকান্সিটা এলো, মানে চোখে জল আনার মতো। তারপরে সেই ভ্যাকান্সিটা যখন এলো, সেই ভ্যাকান্সিটাতে মানে পাখির চোখ করে পড়তে শুরু করলাম, আরও ভালো করে পারফরমেন্স শুরু করলাম। আর ফর্ম ফিল আপটা করেছিলাম কলকাতা বোর্ডে, কারণ কলকাতার ছেলে, বাইরে যাব কি হবে, কেউ মানে আমার সেরকম কোনো ছিল না, মানে ভুলটা আমারই বলতে গেলে, আমার চাকরি পাওয়াটাই একমাত্র জীবনের লক্ষ্য। কিন্তু আমার যেহেতু এজ হয়ে গেছে, আমারই উচিত ছিল যদি বাইরে ফর্মটা ফিল আপ করতাম খুব ভালো হতো, কিন্তু আমি মানে মানে জানি না সেই সময় আর কি নিজের মাথাতেও মানে আসেনি, মানে করে ফেলেছি আর কি, ঠিক আছে। সেই বলে না, সেই সবাই যেদিকে যায়, ঠিক আছে, সেই দিকেই, মানে সেই দিনই হয়তো কফিনের শেষ পেরেকটা আমি পুঁতে দিয়েছিলাম, যেই দিন আমি ফর্মটা ফিল আপ করেছিলাম কলকাতা বোর্ডে। কারণ কলকাতা বোর্ড খুব একটা ডেঞ্জার জোন, শুধু লোকো পাইলট নয়, টেকনিশিয়ানটা আমি কলকাতা বোর্ডেই করেছিলাম, ঠিক আছে। তারপর আমার সব বন্ধুরা, মানে ক্লাসমেটরা, ব্যাচে যারা পড়তাম সবাই কলকাতা করছে ম্যাক্সিমাম, সেই জন্য আমিও কলকাতা করে দিয়েছিলাম। না, আমার সাথে যারা, আমার গ্রুপটার মধ্যে যারা ছিল একসাথে, যারা আমরা যে লাইন থেকে, মানে তারকেশ্বর লাইন থেকে যে যাতায়াত করতাম, ওই গ্রুপের মধ্যে যতজন ছিল সবাই মোটামুটি এলপি টেকনিশিয়ান সব কলকাতা বোর্ডেই করেছিল, ঠিক আছে। আমিও ওরকমই করেছিলাম, মানে আমার মনে হয় এলপিটা ছিল মালদা বোর্ড, আর কলকাতা বোর্ডটা ছিল, টেকনিশিয়ানটা ছিল কলকাতা বোর্ড, ঠিক আছে। তো 2024 সালে রেলের এই পরীক্ষাগুলো দিই। মোটামুটি 2024-এ কবে পরীক্ষা হয়েছিল, এএলপির পরীক্ষা হয়েছিল নভেম্বরে, আর ডিসেম্বর মাসে টেকনিশিয়ানের পরীক্ষা হয়েছিল। এএলপির পরীক্ষায় মানে রেজাল্ট বেরোলো, ঠিক আছে। ফার্স্ট সিবিটি ক্র্যাক করলাম, সেকেন্ড সিবিটিতে আর হলো না, নাম্বার এলো না, আর সেকেন্ড সিবিটি পাস করতে পারিনি। আর তারপরে হচ্ছে টেকনিশিয়ানের পরীক্ষাটা দিয়েছিলাম, ভেবেছিলাম টেকনিশিয়ানই হয়তো হয়ে যাবে, কিন্তু টেকনিশিয়ানেও হলো না। যে হারে কোশ্চেন যা সহজ এসেছিলো আর কাট অফ যা হাই গেছিলো কলকাতা বোর্ডে, ঠিক আছে, পাত্তা পেলাম না, ঠিক আছে। যদি আমার যেটা লেখার নাম্বার ছিল, মানে যেটা আমি লিখে সিবিটিতে পেয়েছিলাম, মানে নর্মালাইজেশন ছাড়া, উইদাউট নর্মালাইজেশন ছাড়া যেটা আমার নাম্বার হয়েছিলো, সেটা যদি আমার ব্যাঙ্গালোর বোর্ড থাকতো, ঠিক আছে, বা চেন্নাই বোর্ড থাকতো, বা কেরালা বোর্ড থাকতো, আমি হাসতে হাসতে টেকনিশিয়ানে পাস করে যেতাম, রেলের টেকনিশিয়ান গ্রেড 3-তে, ঠিক আছে। কিন্তু হলো না, কপাল খারাপ, আমি কলকাতা বোর্ড দিয়েছিলাম আর কলকাতা বোর্ডে কাট অফ ক্লিয়ার করতে পারিনি, ঠিক আছে। তো রেলের এই মানে নিয়মের জন্য আমার আজকে মানে চাকরিটা হলো না, ব্যাড লাক কী বলবো। আর সেই সময় প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম, হ্যাঁ, মানে মানে সেই সময় এতটা আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে আমার কাছে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিলো, না হলো মানে এলপিতে, না হলো টেকনিশিয়ানে, ঠিক আছে। তো 2000, তার মধ্যে একটা গল্প আছে, যে গল্পটা এখনও অবধি তোমাদেরকে বলিনি, আজকে যেই গল্পের জন্য আজকে আমার এই সাকসেস, যেই জায়গা দিয়ে কাজ করছি। 2024 সালে, ঠিক আছে, একটা ফর্ম বেরোয় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের, ইসরো, ঠিক আছে। তো সেখানে টেকনিশিয়ানের ফর্ম বেরিয়েছিল, টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং সায়েন্টিস্ট, এসসি, এসডি সব ফর্ম বেরিয়েছিল। তো আমি সেই ফর্মটা ফিল আপ করি। ফর্মটা ফিল আপ করার পরে 2024 সালে 18ই এপ্রিল এলো সেই দিনটায় আমি ফর্মটা, মানে পরীক্ষা পড়েছিল সিবিটি, টিসিএস কলকাতার গীতবিতানে, টিসিএস গীতবিতান বিধাননগরে। তো সেখানে গিয়ে আমি এক্সাম দিলাম। এক্সাম আমার খুব খারাপ হয়েছিল, প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড আমার মানে খারাপ। তার আগে আমি অলরেডি মানে ইসরোর 6-7টা সেন্টারে এক্সাম দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। কোনো এক্সামেই আর কি ক্র্যাক হচ্ছে না, ঠিক আছে, কোনো এক্সামই আর কি। আর আমাদের প্রসেসটা কি, ফার্স্ট সিবিটি ক্র্যাক করলে তারপর স্কিল টেস্টের পর তারপরে মেরিট হয়, ঠিক আছে। তো স্কিল টেস্টটা জাস্ট মানে কোয়ালিফাইং নেচার, যা তোমাকে
পাস করতেই হবে স্কিল টেস্টটা, কিন্তু স্কিল টেস্ট দিয়ে মেরিটটা হয় না, মেরিটটা হয় সিবিটির নাম্বার অনুযায়ী, ঠিক আছে, সেখানে পার্সেন্টাইল করে একটা মেরিট করে। তো তো সেখানে আমার ফার্স্ট সিবিটি ক্র্যাক হয়ে গেছিলো। আমি জানি না, আমি যখন মানে ফার্স্ট সিবিটির রেজাল্টটা যখন আমি দেখি, মানে স্কিল টেস্টের যে রেজাল্টটা এসেছিলো, সেই রেজাল্টে আমার রোল নাম্বারটা সার্চ করতেই যখন হাইলাইট করলো, আমার চোখে জল এসে গেল, ঘাটা মানে কাঁটা দিয়ে দিল, একটা রোমাঞ্চক জায়গা, যে ভারতীয় গবেষণা কেন্দ্রে, মহাকাশ গবেষণা কেন্দ্রের মতো একটা সংস্থায় আমার নাম এসছে। আমি রেলেতেই ভাবতে মানে রেলেতেই আমার মানে চাকরি পাবো কি না সেটাই আমার কাছে একটা অন্যরকম রোমাঞ্চক ব্যাপার। আর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র মানে জাস্ট ভাবা যায় না, যেখানে মানে মহাকাশ নিয়ে গবেষণা হয়, যেখানে বিজ্ঞানীরা কাজ করে, ঠিক আছে। তো সেরকম জায়গাতে আমি চাকরি পাবো, মানে আমার একটা সম্ভাবনা এসছে চাকরি পাওয়ার সম্ভাবনা, মানে জাস্ট সেকেন্ড স্টেজে মানে সেটাতেই আমার যা চোখে জল এসেছে, যে ভেবেছি যে ভগবান আমাকে এই যে সুযোগটা দিয়েছে এটাই আমার কাছে পরম পাওয়া, ঠিক আছে। চাকরি পাইনি, জাস্ট সেকেন্ড স্টেজে যাওয়ার সুযোগ পেয়েছি, তাতেই আমার মানে প্রচণ্ড আনন্দে মানে চোখে জল এসে গেছিলো। তো যাই হোক, প্রিপারেশান নিলাম স্কিল টেস্টের জন্য ভালো করে, হ্যাঁ, ট্রেনের টিকিট কেটে গেলাম অবশেষে স্কিল টেস্ট দিতে সেখানে, মানে ব্যাঙ্গালোরে, ঠিক আছে। তো সেখানে স্কিল টেস্ট দেওয়ার পরে, ঠিক আছে, স্কিল টেস্টে খুবই আমার সহজ কোশ্চেন করেছিল, খুবই ট্রেড থেকে একদম এসেছিলো, যা যা আমি মানে আমার ট্রেডে যা শিখেছিলাম ইঞ্জিনিয়ারিং লাইনে সেইগুলোই জাস্ট বানানোর জন্য, মানে সেই প্র্যাকটিক্যাল জাস্ট করতে দিয়েছিল, সেটা আমি করে দেখিয়ে দিয়েছি সেই টাইমের মধ্যে, এবং সার্কিটটা টেস্টিং করেও দেখিয়ে দিয়েছি। আমার সার্কিট অলরেডি সাকসেসফুলি মানে ওয়ার্ক করছিল, ঠিক আছে। তো যাই হোক, আমি ভাবলাম যে জানি না কী হবে, পরের স্টেজটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলাম, সম্পূর্ণ ভাগ্যের ওপর। আর আমার এমনিতেই সিবিটিতে নাম্বার, মানে আমি ভেবেছি সিবিটিতে যা নাম্বার আছে সম্ভবত হওয়ার আশা খুব কম, কেন মেরিটে হয়তো আসবে না, ঠিক আছে। আমি এরকমই ভেবেছি, আমি আশা রাখিনি যে ভারতীয় মহাকাশ গবেষণার মতো জায়গায়, যেখানে অল ইন্ডিয়া ভ্যাকান্সি 10টা-15টা থাকে, ঠিক আছে, তার মধ্যে জেনারেলের 5-6টা হাতে গুনে অল ইন্ডিয়া, তো সেখানে আমি চাকরি পাবো আমি জাস্ট ভাবতে পারি না, ঠিক আছে। সেই রকম যেখানে রেলে এত ভ্যাকান্সি থাকতে সেখানে মানে মানে পাওয়া যাচ্ছে না, পাওয়া অসম্ভব, আর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে জাস্ট মানে ইম্পসিবল, আমি এরকম দ্বারাই ভেবেছিলাম, ঠিক আছে। তো রেলটাকে টার্গেট রেখেছিলাম যে যাই হোক করে রেলে অন্তত মাথা গুঁজতেই হবে, অন্তত ঢুকতেই হবে যে করেই হোক। আর রেলের যে পড়াশোনা, উফ, বাপরে বাপরে, সেই পড়াশোনা মানে সেই লেভেলের এক পড়াশোনা, ঠিক আছে। অতগুলো সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করা, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, জিকে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ইকোনমি, তারপরে সায়েন্সের মধ্যে 3টে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব নিয়ে একসাথে, ঠিক আছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স বললাম, হ্যাঁ, সব কিছু নিয়ে একসাথে যে পড়াশোনা করা, সে এক মানে আলাদাই ব্যাপার, একটা বড় চ্যালেঞ্জের বিষয়, ঠিক আছে। তো সেই যাই হোক, সেই সবভাবেই আমি নিজেকে তৈরি করেছি। হ্যাঁ, আবার কম্পিউটার সায়েন্স আছে, আবার এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, অনেক কিছু আছে, অনেক সাবজেক্ট, বলতে গেলে অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে। তো সেই সব নিয়ে আমি পড়াশোনা করেছিলাম, ঠিক আছে, সে লাগাতার পড়াশোনা, ঠিক আছে। যে কখন সূর্য উঠছে আর কখন যে সূর্য ডুবছে আমি নিজেই তার খেয়াল রাখতাম না, কখন থেকে দিন থেকে রাত, রাত থেকে গড়িয়ে আবার কখন যে দিন হচ্ছে, সেই সূর্যোদয়, সূর্য মানে অস্ত যাওয়ার মানে দিনগুলো আমি দেখতে পেতাম না, সময়গুলো মানে এতটাই চাপ ছিল সেই সময়। তার সাথে সাথে আবার বিজনেস, কারণ যেটা না করলে আমার রুজি রোজগার আমার চলবে না, মানে আমার এই টিউশন ফিস দেবো, আমার পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে। কারণ আমাকে যখন আমার সময় খারাপ ছিল বেকারত্বের জীবনে, আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি, কেউ দুটো টাকা দিয়ে বলেনি যা রে দুটো একটা পেন কিনে নিয়ে আয়, যা এই টাকাটা দিচ্ছি মানে তোর কোচিং সেন্টারের ফিস দিয়ে আয়, খাতা কিনবি, বই কিনবি, কেউ বলেনি, ঠিক আছে। নিজের টাকা দিয়ে রোজগার করে নিজে পড়াশোনা করেছি, ঠিক আছে। এখন তো অনেক বাবারা ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে ছেলেকে, খরচা করে বিটেক পড়াচ্ছে, কত কিছু পড়াচ্ছে, হ্যাঁ, একটা পেন চাইলে পেনের দোকান এনে বসতে দিচ্ছে, একটা খাতা চাইলে খাতার দোকান এনে বসতে দিচ্ছে। তো আমার সেই ভাগ্য নিয়ে মানে সেরকম ছিল না আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার বাবা অসুস্থ, ঠিক আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ ছিল, ঠিক আছে, যার জন্য আজকে মানে আমার দেরি হয়েছে, বয়সটা অনেক বেড়ে গেছে, অনেকটা বয়সেই আমি আজকে সাকসেস পেলাম। তো যাই হোক, মেন কথায় আসি। তো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে সেই 18ই এপ্রিলের সিবিটি দেওয়ার পর 8ই আগস্ট 2024 সালের স্কিল টেস্টের রেজাল্ট আসে। তো রেজাল্ট আসার পর আমি পরীক্ষা দিতে গেলাম 2024 সালে, ঠিক আছে, ট্রেনের টিকিট কেটে ব্যাঙ্গালোরে। তো সেখানে স্কিল টেস্টের রেজাল্ট অবশেষে
ঠিক আছে, আসে হচ্ছে 2025-এর এন্ডে, মানে ডিসেম্বরে। তো তারপরে মেডিকেল মানে দেওয়ার জন্য একবার ডেকেছিল, সেখানে গেছিলাম। তো সেখানে দেওয়ার পরে তারপরে মানে অবশেষে ফাইনালিস্ট হলো 2026 সালের, ঠিক আছে, 2026 সালের ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে, ঠিক আছে। তো তখন আমার চোখে জল এসে গেলো যে যাক গে, অবশেষে আমি একটা কিছু পেলাম। আমি তো মানে প্রাইভেট কোম্পানিতে অলরেডি জব করতে শুরু করে দিয়েছিলাম, যে ভেবেছিলাম আর আমার জীবনে হয়তো এই জন্মে হয়তো সরকারি চাকরি আমার কপালে আর নেই, আর হবে না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে শুরু করে দিয়েছি এবং নিজেকে আমি সেইভাবেই ভেবে নিয়েছিলাম নিজের লাইফটাকে, যে আমার এই 10, 15, 16 হাজার টাকার মাইনেতেই আমাকে চালাতে হবে, আমাকে জীবনে এইভাবেই আমাকে চলতে হবে। তো তারপরে যাই হোক, ভগবান আমার লাইফটাকে সিকিউর করে দিল, ঠিক আছে। অবশেষে আমাকে সেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের একজন কর্মচারী মানে আমাকে সুযোগ করে দিল। অবশেষে আমি সেখানেই বর্তমানে কাজ করছি। তো যাই হোক, মানে থ্যাঙ্কস টু মহাকাল, আমার ভগবান, আমার ভোলেনাথের কাছে শতকোটি প্রণাম, ঠিক আছে। তারপরে আমার মা বাবার কাছেও প্রণাম জানাই। হ্যাঁ, আমার গুরুদেব যে আমাকে এই মানে পথের পথপ্রদর্শক, ঠিক আছে। যাই হোক, আমার কষ্টটা বৃথা হতে দেয়নি। আমি যে পড়াশোনা করেছিলাম সেই কষ্টটা অবশেষে আমার মহাদেব, আমার ভোলেনাথ সেই কষ্টটাকে শেষ অবধি তার মানটা রেখেছে, আমার কষ্টটাকে আর বাড়াতে দিল না। আমি তো ভেবেছিলাম যে ভারতীয় গবেষণা কেন্দ্রেই তো আমার এজের কথাটা বলি, যেটা মেন হচ্ছে আমার এজটা তো 28 বছর বয়সে আমি খেলার মাঠে নেমেছিলাম। আর 2022 থেকে 28 বছর বয়স মানে থেকে যখন এই পড়াশোনা শুরু করি গভর্নমেন্ট জবের জন্য, আর গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করতে, নিজেকে তৈরি করতে 1-2 বছর লেগে যায় অলরেডি। তখন আমার এই বয়সটা তাহলে কত হয়ে গেল, 30 হয়ে গেল। তো ওই 30 বছর একটাই যা সুযোগ আমি পেয়েছিলাম কোনো রকমের রেলের পরীক্ষাটা, আর বাকি সমস্ত জায়গায়, ঠিক আছে, যে ITI ডিপ্লোমাদের 26 থেকে 28 বছর অবধি সুযোগ থাকে। আমি অন্য অন্য জায়গায় ফর্ম ফিল আপ করতে পারতাম না, আমার বয়সটা যেহেতু পেরিয়ে গেছিলো। ওই রেলেতেই টার্গেট ছিল, যে রেলে হলে হবে ব্যাস। আর ছিল ইসরোতেই, মানে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে ছিল। তো ওইখানে জেনারেলে 33 বছর, আর যারা ST আছে তাদের 5 বছর, OBCদের 3 বছরের বয়সের ছাড় আছে। তো 33 বছর আমি ভেবেছিলাম, তো আমার যখন 30 বছর হয়ে গেল, রেলেতে আর হলো না। আর তো 3টে বছর আমি পাবো, যদি ইসরোতে যদি মানে পরীক্ষা দিলে ইসরোর জন্যই দেবো, আর কোনো পরীক্ষা দেবো না। আর প্রাইভেট কোম্পানিতে কাজ করব, সাথে ওই বিজনেস যেটা করছি সেটাও করবো। এইভাবেই নিজেকে এইভাবেই মানে এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম। যাই হোক, ভগবান আমার শেষ রক্ষা করলো, আমার কষ্টটা আর বাড়ালেন না, ঠিক আছে। তো অবশেষে আমাকে আমার পুরনো যে রিক্রুটমেন্টে পরীক্ষাটা দিয়েছিলাম সেই রিক্রুটমেন্টে আমাকে ফাইনালিস্ট করলো অবশেষে, ঠিক আছে। ফাইনালিস্ট হলাম, অবশেষে নামটা এলো, ঠিক আছে। নামটা আসার পর তো চোখের জল প্রচণ্ড পরিমাণে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছিলাম সেই দিন, যেদিন প্রথম আমি দেখি, সেই দিন আমি কোম্পানিতে কাজ করছিলাম। তো যাই হোক, বসের চোখের আড়ালে, সবার চোখের আড়ালে আমার চোখে এতটা পরিমাণ জল এসে গেছিলো, আমি সেই দিন নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। তারপরে হাউ হাউ করে কেঁদেছি বাথরুমে গিয়ে, যে কাঁদার তো জায়গা পাচ্ছি না, কোথায় কাঁদবো, কারণ আনন্দের কান্না এটা। তারপরে যখন মানে বাড়িতে বললাম, সবাই চোখে জল কান্নাকাটি করছে। মা, ঠিক আছে, মা প্রচণ্ড পরিমাণে একটা আশায় ছিল যে আমার ছেলেটার কিছু একটা হলো না, মানে এত কষ্ট করলো, এত পড়াশোনা করলো নিজের টাকায়, নিজের রোজগারে, ঠিক আছে। তো সেটাই বলছি, তো অবশেষে আমার সেই জায়গাটা মানে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। কিন্তু এটাই হলো মানে ঈশ্বর কেমন দেখো, আমার জীবনের সবথেকে প্রথম স্বপ্ন ছিল আমি একজন বিজ্ঞানী হব। যখন আমি ক্লাস 5-এ পড়তাম, আমাকে স্কুলের স্যারেরা যখন বলতো যে তুই বড় হয়ে কী হবি, আমি বলতাম সায়েন্টিস্ট হব, ঠিক আছে, যে আমি রকেট চালাবো, আমি সায়েন্টিস্ট হব, ঠিক আছে, এরকম বলতাম মানে ছোটোবেলায়, ঠিক আছে, আমি অ্যাস্ট্রোনট হব, এরকম বলতাম। তো যাই হোক, ভগবান আমাকে সেই রকম জায়গাতেই আজকে বিলং করালো, ঠিক আছে, সেরকম জায়গাতেই আমাকে আজকে প্রতিষ্ঠিত করলো। মানে আমার সেই ছোটোবেলার বলা স্বপ্নটা, মুখের স্বপ্ন মানে কথাটা, আজকে ভগবান মানে মহাকাল, আমার মহেশ্বর, আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য, ঠিক আছে, উনি আমাকে সেই রকম জায়গাতেই আজকে আমাকে সম্মানিত করলেন। আজকে দেশ সেবার কাজের যে এত বড় একটা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, যে দেশের এত উচ্চ পর্যায়ের সম্মানের যে সরকারি চাকরি, ঠিক আছে, সেই জায়গায় যে আমাকে প্রতিষ্ঠিত করলেন, যেটা রেলের থেকেও সবথেকে বড়। এবং সেটা বলতে গেলে আমি ভারতীয় রেলে হয়তো পাইনি, তাতে আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, দুঃখটা এক সময় ছিল যখন
আজ এটা পেয়েছি, তখন সেই দুঃখটা আমার সম্পূর্ণ চিরতরে মুছে গেছে। সেই দুঃখটা মানে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল ভেতরে ভেতরে আমাকে, মানে কুঁড়ে 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 খাচ্ছিল সেই মানে আমাকে। তো আস্তে আস্তে আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম। তো ভারতীয় রেলে পাইনি তো কী হয়েছে, খুব সুন্দর এখানে কাজের পরিবেশ, খুব সুন্দর, এবং ওয়ার্কলোড প্রায় নেই বললেই চলে। খুব ঠান্ডা মাথায় খুব মানে ভালো করে এখানে কাজ করার মতো পরিবেশ এখানে, খুব সুন্দরভাবে, খাটুনি খুব কম, ঠিক আছে, পরিশ্রমও খুব কম, কিন্তু একটু হেডেকের কাজ, কিন্তু পরিশ্রম খুব কম, ঠিক আছে। যে মানে রেলেতে যেরকম কী হয় যে কাজের পরিবেশ সেরকম মানে অতটা থাকে না, ঠিক আছে। অনেকের কাছে শুনতাম, বন্ধুদের কাছে, রেলেতে নাকি প্রচুর ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার আছে, হ্যাঁ, মানে বলে নাকি যে, অনেকে বলে নাকি, শুনেছি যে, মানে এটা আমি জানি না, আমি সে শুনেছি লোক মুখে যে ম্যান পাওয়ার বা ভ্যাকান্সি মানে মানে যে হারে মানে ওয়ার্কলোড যে হারে আছে, লোকের নিয়োগ সংখ্যাটা কম, মানে একটা কর্মীকে দিয়ে 2-3টে কর্মীর কাজ করায়, সেরকম নাকি ওয়ার্কলোড দেয়, ঠিক আছে। তারপরে 8 ঘন্টার জায়গায় 10-12 ঘন্টা ডিউটি করতে হয়, শিফটিং ডিউটি আছে রেলের ক্ষেত্রে। তো আমাদের এখানে শিফটিং ডিউটি কিছু নেই, ঠিক আছে। আমাদের এখানে স্যাটারডে সানডে আবার ছুটি থাকে, ঠিক আছে। তো তবে হ্যাঁ, প্রজেক্টের কারণে আবার কখনো কখনো যেতেও হয়। তো যাই হোক, এইভাবেই মানে আজকে আমি প্রতিষ্ঠিত হলাম, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে একটা জায়গায় পৌঁছালাম, ঠিক আছে। তো খুব সুন্দর কাজের পরিবেশ, আমি ভেতরে এনভায়রনমেন্ট এত সুন্দর, এত সুন্দর পরিবেশ এখানে, ঠিক আছে, খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে, ঠিক আছে। তো যাই হোক, এবং পড়া খুব খুব সুন্দর এখানের, মানে সিস্টেমটা খুব সুন্দর। যাই হোক, এর থেকে আর বেশি কিছু বললাম না। তো সেটাই একটা কথা বলবো যে আমার যে চ্যালেঞ্জটা মেনলি যেটা বলছি সংক্ষেপে, তো দেখো কেমন, আমি 28 বছর বয়সে নেমেছি, যখন আমি মাঠে নামছি পড়াশোনা ক্ষেত্রে যুদ্ধেতে, তো এটা তো একটা যুদ্ধ, তখন আমাকে অনেকে বারণ করেছিল যে এটা রিস্ক, খুব খুব রিস্কি, তুমি খুব মানে রিস্কি নিয়ে মানে নামছো এই খেলার মাঠে, হ্যাঁ, আগুন নিয়ে খেলছো। তো দেখো, রিস্ক তো নিতেই হবে লাইফে, বড় কিছু করতে গেলে লাইফে রিস্ক তো নিতেই হবে। আর আমি যেই বয়সে নিয়েছি, সত্যিকারে সেই বয়সে অনেকে কিন্তু মানে না, মানে সরকারি চাকরির চেষ্টা শেষ করে তারা কিন্তু মানে অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, কেউ ব্যবসা করে, দোকান করে, কেউ বা হয়তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, বেসরকারি সংস্থায় চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করে, ঠিক আছে। তো আমি সেইখান থেকে স্বপ্ন দেখা শুরু করেছি, সেই বয়স থেকে স্বপ্ন দেখা শুরু করেছি, যেখান থেকে সব মানুষরা ফিরে আসে, সেই বয়স থেকে আমি শুরু করেছি। তো সেইটাই বলছি। তো যখন আমার কাছে দেখো, আমার রিস্ক তো অবশ্যই প্রচণ্ড, রিস্ক নিয়ে আমি মাঠে নেমেছি, এবং খুব চ্যালেঞ্জের, যেখানে দেখো যে এইখানে যে সংস্থায় আমি এখন কাজ করছি, সেটা ভারতবর্ষের একটা সবথেকে টপ লেভেলের মানে সম্মানের একটা জায়গা। আর তারপরে হচ্ছে হাতে গোনা খুব জোর 10-12টা ভ্যাকান্সি সেখানে থাকে, তাও আর জেনারেল কাস্ট থেকে আমি বিলং করি। দেখো, সেই জেনারেল কাস্টের ছেলে হয়ে, হ্যাঁ, সেই মানে জেনারেল কাস্টে 5-6টা ভ্যাকান্সির মধ্যে আজকে আমি নিজেকে মানে একটা জায়গা সেখানে দখল করতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, তো পড়াশোনা সেইভাবেই তৈরি করেছিলাম। আর সেই বলতাম যে দিনের বেলায় কাজ আর রাতের বেলায় এসে পড়াশোনা করা। তো এভাবেই আমার চলতো জীবন, ঠিক আছে। ঘরের এক কোণে 4 দেওয়ালের মধ্যে নিজেকে মানে আটকে রেখেছিলাম। কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো আত্মীয়র বাড়ি, ঠিক আছে, কোনো ফেস্টিভ্যালে আমি অংশগ্রহণ করতাম না। সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি নিজেকে বিলুপ্ত করে দিয়েছিলাম, 3 বছরের জন্য ভ্যানিশ হয়ে গেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়া আমার যে অ্যাকাউন্ট ছিল সব ডিলিট করে দিয়েছিলাম। তারপরে সব পড়াশোনা শেষ করে আমি অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে। তারপর আস্তে আস্তে ইনস্টাগ্রামে, আস্তে আস্তে ইউটিউবে আমি মানে এলাম, ঠিক আছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে এটুকুই বলবো, লাইফে চ্যালেঞ্জ নিতে শেখো, তবে দেখবে একটা কিছু একটা হবে, রিস্ক নিতেই হবে, ঠিক আছে। তোমাকে যে রিস্ক নিতেই হবে। আর ইউআর ক্যান্ডিডেট তো হয়েছে, তো কী হয়েছে, তাতেও ভেঙে পড়বে না। আমিও ইউআর ক্যান্ডিডেট, আমার কথা ভাবো, তুমি আমাকে দেখো, ঠিক আছে। আমি 28 বছর বয়স থেকে সরকারি চাকরি মানে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছি 28 বছর বয়স থেকে, ঠিক আছে, যখন থেকে মানুষ ফিরে আসে, তাও আবার ইউআর ক্যান্ডিডেটের ছেলে হয়ে। তাহলে ভাবো, আর ভারতবর্ষের মানে অল ইন্ডিয়া যেখানে 10-15টা ভ্যাকান্সি, যেটা দেখে আমার বন্ধুরা অনেকে আছে আমার সাথে ব্যাচে পড়তো, তারা যদি এই ভিডিওটা দেখে তাদেরকেও বলছি, তারা অনেক সময় আমাকে কী বলতো জানো, আমার অনেক সময় বলতো, কী হবে ওই 15টা-10টা ভ্যাকান্সি, ও তো পাওয়া মুশকিল, ও তো পাওয়াই যাবে না, একদমই পাওয়া যাবে না, ঠিক আছে, কি ওসব রিস্ক নিয়ে লাভ নেই, ঠিক আছে। তো তারা রিস্ক নিতে ভয় পেত, ঠিক আছে। তো তাই বলছি যে আজকে আমি সেই জায়গা থেকে 10-15টা ভ্যাকান্সি থেকেও আমি কিন্তু একটা ভ্যাকান্সি, একটা সিট আমি কিন্তু ছিনিয়ে নিলাম, দখল করে নিলাম, ঠিক আছে। তো দিস ইজ নট ইজি,
ঠিক আছে, দিস ইজ নেভার ইজি। তো খুব ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি চ্যালেঞ্জেস। তো তো সেই রকম জায়গাতে আমি নিজেকে লিড করেছি। তো তাই জন্য বলছি তোমরাও পারবে, চেষ্টা করো। কারোর প্ররোচনায় পা দিও না, কারোর নেগেটিভিটি, কারোর ডিমোটিভেটেড কথায় মানে ভেবে নিজেকে কিন্তু শেষ করে দিও না, নিজেকে হারিয়ে যেতে দিও না, ঠিক আছে? তুমিই পারবে তোমার নিজের জীবনটাকে, তোমার ভাগ্য তুমি নিজে লিখবে, ঠিক আছে? তুমি কি করবে, তুমি কি কাজ করবে, আজ কি ভাবছো, এখন থেকে কি ভাবছো, এইটাই নির্ভর করছে তোমার ভাগ্য বদলে দেবে, ঠিক আছে? তো সেইটাই বলছি যে আজ থেকে যদি ভাবো যে কিছু একটা করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, সেরকম জায়গায় নিজেকে লিড করবে, সমাজের কাছে সেরকম সম্মান অর্জন করবে, তো আজ থেকেই তাহলে শুরু করে দাও ডে নাম্বার 1, ঠিক আছে? এটাই শুধু তোমাদেরকে বলবো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, ঠিক আছে? হিংসা করো না, হিংসা করে কিছু হবে না, নিজেকে প্রতিষ্ঠিত করো, চেষ্টা করো। আমি পেরেছি, তুমিও পারবে, তোমরাও পারবে, তোমাদের ছেলেমেয়েরাও পারবে, ঠিক আছে? তো নিজেকে চেষ্টা করো, প্রতিষ্ঠিত ঠিক একদিন হবেই, সাকসেস একদিন আসবেই। সাকসেসের পিছনে তোমাকে দৌড়তে হবে না, তুমি তোমার প্রচেষ্টা, তুমি তোমার মানে সাধনাতে মন দাও, সাফল্য একদিন তোমার কাছে এসে ধরা দেবে, আমি এটুকুই মনে করি, ঠিক আছে? তো ওই আজকে এইটাই বলে আমি শেষ করব, ঠিক আছে? যারা নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকো, ডিমোটিভেটেড কথা বলে, ঠিক আছে? কেউ তোমাকে সাহায্য করবে না, তোমার অসুস্থ, তোমার খারাপ সময়, দুঃখের সময়, ঠিক আছে? কেউ তোমার পাশে আসবে না, তোমার নিজের মা বাবা, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন ছাড়া, ঠিক আছে? এমন অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক মানুষকে দেখেছি, ঠিক আছে, যারা আজকে রিলেশনশিপে আছে, ঠিক আছে, যে ওই রিলেশনশিপ সত্যি কথা বলতে গেলে বাস্তবে সত্যিকারে একটা ভালো সলিড রিলেশনশিপ হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? মেনলি রিলেশনশিপগুলো যেগুলো হয় সবই ওই ছেলেরা মানে বয়ফ্রেন্ড প্রতিষ্ঠিত হতে পারছে না সময়ে, সেই সময়ে তখন গার্লফ্রেন্ডের বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করে সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আর গার্লফ্রেন্ডরাও মনে করছে ওর তো সিকিউর লাইফ নেই, আমি ওর সাথে সেটেল হতে পারবো না, যা সিকিউর লাইফ আছে আমি তার সাথে সেটেল হয়ে যাই, এটা ভেবে তার সাথে সেটেল হয়ে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে এরকমই হচ্ছে, ঠিক আছে? তো সবাই তো আর সেই রকম ভালোবাসার মানুষ, মনের মানুষ তো পায় না ভাগ্য করে, ঠিক আছে? এটা তো আর 1990 সাল নয়, হ্যাঁ? তাই এখন 2026-এ এখন হচ্ছে যেটা সমাজে চলছে, ঠিক আছে? তো সবার মানে যেটা মানুষ বলছে, যেটা সমাজ বলছে সেটাই বলছি, ঠিক আছে? তো নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে দুনিয়া তোমার কাছে এসে ধরা দেবে, ঠিক আছে? মানুষ তোমাকে মানে একটা অন্য রকমভাবে চিনবে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকবে, ঠিক আছে? আর দেশের জন্য কাজ করার চিন্তাভাবনা যদি করো, আজ থেকে নিজেকে প্রতিষ্ঠিত করো, ঠিক আছে? তাই এখানেই আমি শেষ করলাম এই ভিডিওটা, ঠিক আছে? আবার কখনো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, লাইভ ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করলাম। হ্যাভ এ গুড ডে, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থেকো, সুস্থ থেকো।